সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সের আজকের ভিডিওতে যে টপিকটা কভার হবে সেটা হলো ন্যাশনাল ইনকাম। কোনো একটা দেশ বা ওই দেশের সমস্ত মানুষজন দ্বারা ওই দেশের ভেতর বা ওই দেশের বাইরে টোটাল যত জিনিসের প্রোডাকশন হয় সেই প্রোডাকশনের ফলে যে আয় বা ইনকাম হয় সেটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম। এখন আমি হয়তো কোথাও একটা কাজ করি, তাহলে সেই কাজের পরিবর্তে আমার কিছু আয় হবে, সেটাকে আমার পার্সোনাল ইনকাম বলা হবে এবং আমার যা ইনকাম হবে সেই আয় হিসাবে আমি আমার অর্থনৈতিক অবস্থা বুঝতে পারবো। সেই রকমই পুরো দেশের যে আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম, এটা থেকে কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক হেলথকে বোঝা যায়। এখন কোনো একটা কাজের পরিবর্তে আমার কিছু পার্সোনাল ইনকাম হলো, এটাকে আমি ডাইরেক্টলি ফাইন্ড আউট করতে পারি, কিন্তু পুরো দেশের ক্ষেত্রে টোটাল কত ন্যাশনাল ইনকাম হচ্ছে সেটাকে ডাইরেক্টলি মাপা যায় না বা ক্যালকুলেট করা যায় না। ইনডাইরেক্টলি বিভিন্ন মেথডের সাহায্যে আমরা কোনো একটা দেশের ন্যাশনাল ইনকাম ফাইন্ড আউট করি বা ক্যালকুলেট করি। নর্মালি তিনটে মেথড আছে কোনো একটা দেশের ন্যাশনাল ইনকাম ফাইন্ড আউট করার জন্য: ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর প্রোডাকশন মেথড বা গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। এবার এই তিনটে মেথডের ভেতর যে কোনো একটা মেথডে দেশের কত আয় সেটার হিসাব রাখা, সেটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং। তো এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর তিনটে মেথড: ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর গ্রস ভ্যালু অ্যাডেড মেথড। এর ভেতর ইনকাম মেথডের সাহায্যে কিভাবে কোনো দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট হয় সেটা এই ভিডিওতে কভার করব। একটা খুব সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দেবো, আর ওই ক্যালকুলেশন থেকেই ছোট বড় সমস্ত ফর্মুলা আমাদের চলে আসবে। ধরলাম ভারতে টোটাল 30,000 লোক বসবাস করে, আর ভারতের ক্ষেত্রে এই ন্যাশনাল ইনকাম কত সেটা হিসাব করব। এখন শুরুতে যেমনটা বললাম যে এই যে 30,000 লোক বসবাস করে, এই 30,000 লোকের টোটাল ইনকাম যদি আমি পেয়ে যাই, সেটাই বলতে পারি ভারতের ন্যাশনাল ইনকাম। তো ওই 30,000 লোকের টোটাল ইনকাম কত সেটাই হিসাব করব। এবার এই যে 30,000 লোক, এরা কোথাও না কোথাও কোনো না কোনো কাজ করে, আর সেই কাজের পরিবর্তেই তাদের ইনকাম হয়। তো এই 30,000 লোক কোথায় কোন কাজ করে সেইটা প্রথমে ধরে নিতে হবে। আর আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই লোকজন কোনো কিছুর প্রোডাকশনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিযুক্ত থাকলে, মানে কোনো একজন ব্যক্তি তিনি যে কাজ করছে সেই কাজের মাধ্যমে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো কিছুর প্রোডাকশন হচ্ছে, তবেই ওই ব্যক্তির ইনকামকে আমরা ন্যাশনাল ইনকামের ভেতর ধরবো। তো সেই হিসাবে মনে করলাম যে এই যে 30,000 লোক আছে, প্রত্যেকেই দেশের কোনো না কোনো প্রোডাকশনে যোগদান দিচ্ছে, আর এই 30,000 লোকের ভেতর এক একজন এক এক রকম কাজ করে। যেমন এই 30,000 লোকের ভেতর 1,000 লোক এরকম আছে যারা উদ্যোক্তা, মানে বিভিন্ন জিনিসপত্রের প্রোডাকশন করে। পুরো দেশের ভেতর কিছু না কিছু জিনিসপত্রের প্রোডাকশন হবে, তো সেই প্রোডাকশনের দায়িত্বে থাকে 1,000 লোক। 30,000 লোকের ভেতর 1,000 জন লোক বিভিন্ন উদ্যোক্তা বা প্রোডাকশনের দায়িত্ব নেয়। ভারতের ভেতর এরকম 5,000 জন লোক আছে যাদের জমি রয়েছে এবং তারা ওই জমিটাকে বিভিন্ন প্রোডাকশন বা জিনিসপত্র তৈরির কাজে ভাড়া হিসাবে দেয়। কি বললাম? ভারতের ভেতর টোটাল 1,000 জন লোক রয়েছে যারা উদ্যোক্তা, মানে প্রোডাকশন করে, জিনিসপত্র তৈরি করে। 5,000 লোক এরকম আছে যাদের কাছে যে জমি আছে সেই জমিতে তারা প্রোডাকশন করে। 4,000 এরকম ব্যবসায়ী আছে যাদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। প্রোডাকশন করতে গেলে বিভিন্ন র মেটেরিয়ালস বা টুকটাক জিনিসপত্র প্রয়োজন। এখন সেই সমস্ত জিনিসপত্র কোনো না কোনো জায়গা থেকে কিনতে হবে, কোনো না কোনো ব্যবসায়ীর কাছ থেকে কিনতে হবে। তো সেই রকম ব্যবসায়ী আছে 4,000 যাদের কাছে প্রোডাকশন করার জন্য বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তো 1,000, 5,000 আর 4,000 টোটাল 10,000 লোক হয়ে গেল। ভারতে আরো যে 20,000 লোক আছে তারা বিভিন্ন প্রোডাকশনে অংশ নেয়, মানে তারা লেবারের কাজ করে, তারা বিভিন্ন কাজকর্ম করে। পুরো দেশ জুড়ে যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন করার জন্য কিছু ম্যান ফোর্স দরকার, তো সেই ম্যান ফোর্স দেওয়ার জন্য এই 20,000 লোক রয়েছে। ভারতের ভেতর টোটাল এই 30,000 লোক রয়েছে। এখন প্রোডাকশন করতে গেলে এই 30,000 লোক 30 জায়গায় কাজ করে। প্রোডাকশনের মেইনলি 4টে ফ্যাক্টর থাকে। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনিউর। এবার এই 4টে ফ্যাক্টরে 4 ধরনের লোক রয়েছে। এই যে এইখানে করেছি, এন্টারপ্রেনিউর মানে উদ্যোক্তা, ব্যবসার দায়িত্ব নেওয়া, এই রকম লোক রয়েছে 1,000 জন। এই যে 1,000 জন। 5,000 জনের জমি ছিল যেখানে প্রোডাকশন হবে, এই জন্য ল্যান্ডের পাশে লিখেছি 5,000 জন লোক। ক্যাপিটাল মানে প্রোডাকশনের জন্য বিভিন্ন জিনিসপত্র আনা হবে, কাদের কাছ থেকে? ব্যবসায়ীদের কাছ থেকে, তো সেরকম ব্যবসায়ী আছে 4,000। আর লেবার মানে যারা প্রোডাকশন করবে সেই রকম লোক আছে টোটাল 20,000। তাহলে এই হচ্ছে টোটাল ভারতে 30,000 লোক রয়েছে। এবার প্রোডাকশন যে হচ্ছে, একটা কোম্পানিতে তো প্রোডাকশন হচ্ছে না, ভারতের ভেতর ধরলাম প্রচুর কোম্পানি রয়েছে, আর সমস্ত কোম্পানি মিলিয়ে টোটাল 15 লক্ষ আইটেমের প্রোডাকশন হচ্ছে। এই যে 20,000 লোক কাজ করছে, এই 20,000 লোক বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফার্ম সবকিছু মিলিয়ে টোটাল 20,000 লোক লেবারের কাজ করছে। আর ছোট বড় সমস্ত কোম্পানি, ইন্ডাস্ট্রি, ফার্ম সব মিলিয়ে
পুরো দেশে টোটাল 15 লক্ষ আইটেমের প্রোডাকশন হচ্ছে। এখন প্রোডাকশন করতে গেলে ওই যে চারটে ফ্যাক্টরে কিছু খরচ হবে। এই যে এইখানে লিখেছি দেশে টোটাল 30,000 লোক রয়েছে আর সমস্ত কোম্পানি ছোট বড় সব মিলিয়ে 15 লক্ষ আইটেমের প্রোডাকশন হচ্ছে। এবার এই 15 লক্ষ আইটেমের প্রোডাকশন করতে গিয়ে এই যে চারটে ফ্যাক্টরে কিছু খরচ হচ্ছে। এবার কোথায় কোন খরচ হচ্ছে সেটাও ডিভিশন করে লিখেছি। যেমন ল্যান্ডে খরচ হচ্ছে 40 লক্ষ কোটি টাকা। পুরো ভারতে যত এরিয়া রয়েছে যে জায়গাতে প্রোডাকশন হচ্ছে, মানে এই যে 5,000 লোকের যে জায়গাতে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন করার জন্য এই 5,000 লোককে ভাড়া বাবদ টোটাল 40 লক্ষ কোটি টাকা দিতে হচ্ছে। এবার এখানে ইনডাইরেক্টলি একটা ডেটা পাওয়া যায়, প্রোডাকশনের জন্য যে প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশনের ফলে 40 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। প্রোডাকশন করতে গিয়ে জমির ভাড়া বাবদ 40 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে। এবার এই 40 লক্ষ কোটি টাকা কাকে দেবে? যে জায়গাতে প্রোডাকশন হচ্ছে সেই জমির মালিককে। এবার সেই জমি রয়েছে কতজনের? 5,000 জনের। পুরো দেশের ভেতর 5,000 জনের জমিতে প্রোডাকশন হচ্ছে। তাহলে এই 40 লক্ষ কোটি টাকা যাদের কাছে যাচ্ছে তারা কারা? তারা হলো এই 5,000 জন লোক। তাহলে এই 40 কোটি টাকার ইনকাম কাদের হচ্ছে? এই 5,000 জন লোক মিলে। পুরো দেশ জুড়ে যে 5,000 জন লোকের জমি আছে তারা প্রোডাকশনের জন্য জমি ভাড়া দিয়ে তাদের ইনকাম হচ্ছে কত? 40 লক্ষ কোটি টাকা। তার মানে প্রোডাকশন করতে গিয়ে ল্যান্ডে যে খরচ, সেই খরচটাই হলো এই 5,000 জন লোকের ইনকাম। ঠিক একইভাবে অন্যান্য ফ্যাক্টরে যে খরচ হচ্ছে সেটাই অন্য কারোর ইনকাম হয়ে যায়। যেমন এই ক্যাপিটালে খরচ হচ্ছে 100 লক্ষ কোটি টাকা। এর মানে কি? এই 15 লক্ষ আইটেম বা 15 লক্ষ জিনিসপত্র তৈরি করতে গিয়ে যে মাল মেটেরিয়ালস লাগছে সেই মাল মেটেরিয়ালস এর জন্য টোটাল খরচ হচ্ছে কত? 100 লক্ষ কোটি টাকা। এবার এই 100 লক্ষ কোটি টাকা যাবে কোথায়? মাল মেটেরিয়ালস যার কাছ থেকে কেনা হবে তার কাছে। এখন মাল মেটেরিয়ালস যে বিক্রি করছে সেই রকম লোক কজন? 4,000 জন। 4,000 জন ব্যবসায়ী বিভিন্ন মাল জিনিস বিক্রি করছে। তাহলে এই যে 100 লক্ষ কোটি টাকা তাদের কাছে যাচ্ছে সেটা কি? সেটা তাদের ইনকাম। প্রোডাকশন করতে গিয়ে 100 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, তার মানে সেটাই এই 4,000 জন লোকের ইনকাম হচ্ছে। এবার আছে এন্টারপ্রেনিয়র মানে উদ্যোক্তা। এই প্রোডাকশনের ফলে উদ্যোক্তা বা যে মালিক সে কিছু লাভ রাখতে চায়। এবার এরকম উদ্যোক্তা কজন আছে? 1,000 জন। 1,000 জন মিলে এই 15 লক্ষ আইটেম প্রোডাকশনের উপর লাভ রাখতে চায় কত? 23 লক্ষ কোটি টাকা। প্রোডাকশনের উপর লাভ রাখতে চায় 23 লক্ষ কোটি টাকা। এবার এই 23 লক্ষ কোটি টাকা কার কাছে যাবে? এই 1,000 জন উদ্যোক্তার কাছে বা 1,000 জন এন্টারপ্রেনিয়রের কাছে। তাহলে এই 1,000 জন এন্টারপ্রেনিয়রের ইনকাম হলো এই 23 লক্ষ কোটি টাকা। তাহলে উদ্যোক্তার ইনকাম হচ্ছে কোথা থেকে? এই এন্টারপ্রেনিয়রের ফ্যাক্টর থেকে। ঠিক একইভাবে লেবার একটা ফ্যাক্টর রয়েছে। লেবারে টোটাল কত খরচ হচ্ছে? 70 লক্ষ কোটি টাকা। 15 লক্ষ আইটেম তৈরি করতে গিয়ে লেবারের পেছনে মানে যারা কাজ করছে তাদের পেছনে খরচ হচ্ছে কত? 70 লক্ষ কোটি টাকা। এবারে 70 লক্ষ কোটি টাকা কাদের কাছে যাবে? যারা লেবারের কাজ করছে। তো কাজ করছে কজন? 20,000 জন। তাহলে এই 20,000 জনের ইনকাম কত হয়ে যাবে? 70 লক্ষ কোটি টাকা। তাহলে এই যে চারটে ফ্যাক্টরে টোটাল যে খরচ হবে সেটাই এই 30,000 জনের ইনকাম হয়ে যাবে। তো চারটে ফ্যাক্টরে টোটাল খরচ হচ্ছে 233 লক্ষ কোটি টাকা। তার মানে ইনডাইরেক্টলি বলা যায় এই যে 30,000 জন লোক, এই 30,000 জন লোকের ইনকাম কত? এদের ইনকাম হলো এই 233 লক্ষ কোটি টাকা। তার মানে প্রোডাকশন করতে গিয়ে প্রোডাকশনের যে খরচ সেটাই যত লোক রয়েছে তাদের ইনকাম। এখন প্রোডাকশনের খরচকে বলা হয় ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট। তাহলে দেশে টোটাল প্রোডাকশন করতে গিয়ে যে খরচ হবে মানে ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট, সেটাই ওই দেশের যত লোক রয়েছে তাদের টোটাল ইনকাম। এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এই জন্য এইখানে দুটো টার্ম লিখেছি। এই 233 লক্ষ কোটি টাকা এটা কি? ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট। কার জন্য? 15 লক্ষ আইটেমের জন্য। পুরো দেশের ভেতর টোটাল 15 লক্ষ আইটেমের প্রোডাকশন হচ্ছে, এর জন্য টোটাল ফ্যাক্টর কস্ট বা প্রোডাকশন কস্ট 233 লক্ষ কোটি। আর এই টাকাটাই খরচ হচ্ছে এই 30,000 জন লোকের ভেতর। ফলে এখানে লিখতে পারি যে ইনকাম অফ 30,000 লোক ইকুয়াল টু 233 লক্ষ কোটি। এই হিসাবটা আশা করি বোঝা গেল। এবার এই হিসাবটা ক্লিয়ার হয়ে যাওয়া মানে ন্যাশনাল ইনকামের অর্ধেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া। এই হিসাবের পরে ফাইনাল যে ভ্যালুটা এলো সেটাকে বলা হয় এনডিপি-এফসি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। কেন বলা হয় সেটা পরে আসছি। এবার এই যে 30,000 লোকের ইনকাম হলো 233 লক্ষ কোটি টাকা। এই যে 30,000 লোক, এই 30,000 লোকের ভেতর কিছু লোক এরকম আছে যারা বিদেশ থেকে এসে ভারতে রয়েছে এবং ভারতে বসে ইনকাম করছে। আবার এইরকম কিছু লোক আছে যারা ভারতীয় লোক বা ভারতীয় কোম্পানি বাইরে গিয়ে বাইরের দেশে কিছু ইনকাম করছে। এখন দেশের ইনকাম করতে গেলে এই দুটো বিষয়কে প্লাস মাইনাস করতে হয়।
আমি যখন ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় ক্যালকুলেট করছি সেই হিসাবে ভারত বা ভারতের সিটিজেন দ্বারা টোটাল যত আয় হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। এখন এই যে 233 লক্ষ কোটি টাকা, এই আয়টা কার কার ভেতর হচ্ছে? ওই যে বললাম 30,000 জন লোক, এই 30,000 জন লোকের ভেতর কিছু লোক বিদেশি রয়েছে যারা ভারতে এসে ইনকাম করছে, তো তাদের ইনকামটা বাদ দিয়ে দিতে হবে। যদি ভারতীয়দের ইনকাম আমরা হিসাব করতে চাই তাহলে তাদের ইনকামটা যেহেতু বাদ দিয়ে দিতে হবে, সেই কাজটাই করব। এবার এখানে দুটো কম্পোনেন্ট আছে, এক্স আর ওয়াই। এক্সটা কি? এক্স হচ্ছে ইন্ডিয়ার ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে ভারতীয় লোকজন বাইরের থেকে যেটা ইনকাম করছে সেটা, তো সেইটাকে বলা হয় এক্স। ধরলাম ভারতীয় লোকজন বাইরের থেকে ইনকাম করছে 20 লক্ষ কোটি টাকা, তাহলে এই যে ইনকাম হলো এর সাথে যদি আমি এই 20 লক্ষ টাকা জুড়ে দিই তাহলে কি হবে? ভারতের ভেতর টোটাল ইনকাম প্লাস ভারতীয় লোকজন দ্বারা বাইরে ইনকাম, এই পুরো ভ্যালুটা এলো। এবার ভারতের ভেতর বিদেশি লোকজন যে ইনকাম করছিল সেটাকে লেখা হয় ওয়াই দিয়ে। এই যে ফরেন ইনকাম ফ্রম ইন্ডিয়া, মানে বিদেশি ইনকাম ভারতের থেকে, সেটা কত? ওয়াই দিয়ে লেখা হয়। ধরলাম সেটা হচ্ছে 25 লক্ষ কোটি টাকা। এবার এই এক্স মাইনাস ওয়াই এইটা করে দিলে আমাদের একটা টার্ম আছে, সেটা হলো নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা NFIA। এর ভ্যালু কত হবে? এক্স মাইনাস ওয়াই, তাহলে 20 মাইনাস 25 মানে -5 লক্ষ কোটি টাকা। এই টোটাল যে ইনকাম হলো, এই ইনকাম থেকে যদি আমি বাইরের ইনকাম, ভারতের বাইরের ইনকামটা যোগ করি, এই যে এইটাকে কি বলা হয়? NDPFC। তাহলে NDPFC প্লাস যদি আমি এক্স করি তাহলে ভারতে টোটাল ইনকাম হলো, তার সাথে ভারতের বাইরের ইনকামটাকে যোগ করলাম, তার থেকে আমি মাইনাস করে দিলাম কোনটা? বাইরের লোক ভারতে যেটা ইনকাম করছে সেইটা। করলে আমি কি পাবো? ভারতীয় লোকজন দ্বারা ভারতের ভেতর প্লাস ভারতের বাইরে সেই টোটালটা কত। তার মানে ভারতীয় লোকজন দ্বারা টোটাল ইনকাম কত, ভারতের ভেতরে প্লাস ভারতের বাইরে, সেই অ্যামাউন্টটা আমি এইখানটাতে পেয়ে যাব। সেইটাকে বলা হয় NNPFC। জিডিপি, GNP, NDP, NNP এইগুলো সম্পর্কে বলার সময় আগের ভিডিওগুলোতে এই ফর্মুলাটা বলেছি যে নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, তার সাথে যদি ইন্ডিয়ার বাইরের ইনকাম যোগ করি আর বিদেশি ইনকাম ভারতের থেকে যেটা হয় সেটা মাইনাস করে, তাহলে চলে আসে NNP এট ফ্যাক্টর কস্ট, মানে টোটাল একটা অ্যামাউন্ট আসে। এবার এই এক্স মাইনাস ওয়াইটাকে লেখা হয় NFIA বা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। ফলে ওই জন্য বলা যায় NDPFC প্লাস NFIA ইকুয়াল টু NNPFC, মানে ভারতীয় লোকজন দ্বারা এই যে অ্যামাউন্টটা হবে সেইটা হবে টোটাল ভারতীয় লোকজন দ্বারা ইনকাম। আমি যদি ভ্যালু করতে চাই তাহলে কি হবে? 233 লক্ষ, তাহলে 233 লক্ষ প্লাস এক্স কত? এক্স হচ্ছে 20 মাইনাস ওয়াই, ওয়াই কত? 25 লক্ষ। তাহলে টোটাল ভ্যালুটা কত হয়ে যাবে? টোটাল ভ্যালুটা হয়ে যাবে 228 লক্ষ কোটি টাকা। এই 228 লক্ষ কোটি টাকা কি হলো? এটা হলো ভারতের ভেতর ভারতীয় লোকজন দ্বারা টোটাল ইনকাম আর ভারতের বাইরে ভারতীয় লোকজন দ্বারা টোটাল ইনকাম। এইটাকেই বলা হয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কাকে বলে? ভারতীয় লোকজন দ্বারা ভারতের ভিতর আর ভারতের বাইরে টোটাল যত ইনকাম হবে সেটাকেই বলবো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। তো এইটাই হলো 228 লক্ষ কোটি টাকা। তো ফর্মুলা আকারে আমি কি লিখতে পারি? আমাদের ন্যাশনাল ইনকাম কোনটা আসবে? NNP এট ফ্যাক্টর কস্ট, এইটা আসবে ন্যাশনাল ইনকাম। NNP এট ফ্যাক্টর কস্ট এই ভ্যালুটা বার করলে সেটা আসবে আমাদের ন্যাশনাল ইনকাম। এবার এই ভ্যালু কোথা থেকে কিভাবে আসে সেটা সব CSO NSO এরা রেকর্ড রাখে, ওদের ব্যাপারে আমরা গেলাম না। তো ন্যাশনাল ইনকাম কোনটা হবে? NNP এট ফ্যাক্টর কস্ট। এইটুকু আশা করি ক্লিয়ার হলো। এইবার এইখানে আরেকটা ছোট্ট টার্ম মিস হয়ে যায়, সেটা কি? সেটা হলো এই যে ইনকামটা বললাম, এই ইনকামটা কি ভারতের ভেতর টোটাল যত লোকজন আছে প্লাস ভারতের বাইরে টোটাল যত লোকজন আছে তাদের ইনকাম। এখন এর সাথে ভারত চালানোর জন্য সরকার তো রয়েছে, সরকারের একটা ইনকাম হয়, আমরা বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে সরকারকে কিছু পেমেন্ট করি, সেটা কিন্তু সরকারের ইনকাম। ফলে এই যে এত টাকার প্রোডাকশন হচ্ছে, 228 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনের উপর সরকার কিন্তু কিছুটা ট্যাক্স নেবে। সরকার এই প্রোডাকশনের উপর যে ট্যাক্স নেবে সেটা সরকারের ইনকাম। ফলে দেশের ইনকাম বলতে গেলে মানুষজনের টোটাল ইনকাম যেরকম হবে তার সাথে সাথে সরকারের ইনকামটাকেও যোগ করতে হবে। এবার সরকার আমাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে ট্যাক্স নেয়, তো সমস্ত ট্যাক্সের ব্যাপারে গেলাম না, আমি অন অ্যান এভারেজ ধরলাম 12% ট্যাক্স। তাহলে এই যে 228 লক্ষ কোটি টাকার প্রোডাকশন হলো, এর ওপর 12% ট্যাক্স হিসাব করলে টোটাল অ্যামাউন্টটা কত আসে? এই 228 লক্ষ কোটি টাকা কোনটা? এইটা। NNP এট ফ্যাক্টর কস্ট 228 লক্ষ কোটি টাকা, আর NDP এট ফ্যাক্টর কস্ট কত? 233 লক্ষ কোটি টাকা। তো এর ওপর যদি আমি 12% ট্যাক্স নিই তাহলে কত হয়? টোটাল অ্যামাউন্টটা আসে 261 লক্ষ কোটি টাকা। আর 228 লক্ষ কোটি টাকার উপর যদি আমি 12% ট্যাক্স নিই তাহলে টোটাল অ্যামাউন্ট কত হয়? তাহলে আসে প্রায় 256 লক্ষ কোটি টাকা। তাহলে
এই যে 256 লক্ষ কোটি টাকা ইনকামটা এলো, এই ইনকামের ভেতর কারোর ইনকাম কি বাদ গেল? কারোর ইনকাম কিন্তু বাদ যায়নি। এই 256 লক্ষ কোটি টাকার ভেতর কার কার ইনকাম রয়েছে? ভারতের ভেতর ভারতীয় লোকজন দ্বারা যারা ইনকাম করছে তাদের ইনকাম রয়েছে, প্লাস ভারতীয় লোকজন যারা বাইরের থেকে ইনকাম করছে তাদের ইনকামও রয়েছে। লোকজন দ্বারা টোটাল ইনকাম কত? 228 লক্ষ কোটি টাকা। আর এর পাশাপাশি এর ভেতরে সরকারের ইনকামও রয়েছে। সরকারের ইনকাম কত? এর উপর 12%, মানে কত হয়? প্রায় 28 লক্ষ কোটি টাকা। তাহলে সরকারের ইনকাম কত? 28 লক্ষ। তাহলে 228 প্লাস 28 টোটাল 256 লক্ষ কোটি টাকা। এইটা আমাদের ভারতের টোটাল ইনকাম হয়ে যাবে। আর এইটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম বা অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া বা নেট ন্যাশনাল ইনকাম। এটাকে কি বলা হয়? নেট ন্যাশনাল ইনকাম, NNI। নেট ন্যাশনাল ইনকাম সেটা কত? সেটাই 256 লক্ষ কোটি টাকা। এই এক্সাম্পলের মাধ্যমে এই যে 256 লক্ষ কোটি টাকা ইনকাম এলো, এটাই আমাদের অ্যাকচুয়ালি ডেটা পাবলিশ করা হয়েছে। তো এই নেট ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া এটাকেই বলা হয় ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। এই ন্যাশনাল ইনকামটা এইভাবেই ক্যালকুলেট হয়। এবার এই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য আমরা কি করছিলাম? এই কোথায় কি খরচ হচ্ছে সেইটাই কারোর না কারোর ইনকাম হচ্ছে, ফলে খরচ দিয়ে আমরা বিভিন্ন লোকের ইনকাম পেয়ে যাচ্ছি। এই জন্য এই মেথডটাকে বলা হয় ইনকাম মেথড। তো এই পর্যন্ত পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেছে। এবার মাঝখানে একটা টার্ম বলেছিলাম যে এই যে অ্যামাউন্টটা আসছে এই অ্যামাউন্টটাকে বলা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। এটা কেন বলা হয়? এই যে 15 লক্ষ আইটেমের প্রোডাকশন হচ্ছে, এই 15 লক্ষ আইটেমের প্রোডাকশন করতে গিয়ে 233 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই প্রোডাকশন করতে গিয়ে ভারতের যে অ্যাসেট ছিল সেই অ্যাসেটের ভ্যালু কিন্তু কিছুটা কমে গেছে। যে কোনো প্রোডাকশন করতে গেলে আমার কাছে যে অ্যাসেট থাকে, যেমন আমি যদি কোনো একটা ফাস্ট ফুডের সেন্টার চালাই এবং সেখানে মোমো, এগ রোল, চাউমিন এইসব জিনিসের প্রোডাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমার প্রোডাকশনের তো খরচ হবে ঠিকই, কিন্তু এই প্রোডাকশন করতে গিয়ে আমার যে অ্যাসেট ছিল, মানে ওই ফাস্ট ফুড সেন্টারের বিভিন্ন ফার্নিচার, গ্যাস ওভেন, চিমনি, পুরো কিচেন সেটআপের জন্য যে খরচ হয়েছে, এই সবকিছুই কিন্তু আমার অ্যাসেটের ভেতর পড়বে। এখন প্রোডাকশন করতে গেলে এই অ্যাসেটের যে টোটাল ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু কমে যায়। আমি একদম শুরুর সময় ওই পুরো সেটআপ তৈরি করতে আমার হয়তো 2 লাখ টাকা খরচ হয়েছে, তাহলে আমার ওই অ্যাসেটের ভ্যালু হলো 2 লাখ। এখন 1 বছর আমার যখন প্রোডাকশন হয়ে যাবে, তখন যদি আমি ওই অ্যাসেটের ভ্যালু ক্যালকুলেট করি, আমি যদি ওটা বিক্রি করতে চাই, কেউ কিন্তু আমাকে 2 লাখ টাকা দেবে না। আমার ওই সেটআপ খুব ভালো হলেও কেউ হয়তো 1,70,000 1,75,000 দেবে। তাহলে ওই অ্যাসেটের ভ্যালু কিন্তু 25 বা 30,000 টাকা কমে গেল। যে কোনো প্রোডাকশন করতে গেলে ওই যে অ্যাসেট থাকে, অ্যাসেটের ভ্যালু কমে যায়। এই অ্যাসেটের ভ্যালু কমে যাওয়াটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তো সেই হিসাবে পুরো ভারত জুড়ে টোটাল প্রোডাকশন করতে গেলেও ওভারঅল যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটের ভ্যালু কমে যাবে, মানে ডেপ্রিসিয়েশনের একটা ভ্যালু আসবে। তো ডেপ্রিসিয়েশনের ভ্যালু ধরলাম 12 লক্ষ কোটি টাকা এলো। তার মানে এই 233 লক্ষ কোটি টাকার প্রোডাকশন করতে গিয়ে আমার অ্যাসেটের ভ্যালু কমে গেল কতটা? 12 লক্ষ কোটি টাকা। এবার এই 233 লক্ষ কোটি টাকা এটা কি? এটা হলো বিভিন্ন লোকের ইনকাম, মানে ভারতের ইনকাম। ভারতের ইনকাম 233 লক্ষ কোটি টাকা করতে গিয়ে অ্যাসেটের ভ্যালু কমে গেছে 12 লক্ষ কোটি টাকা। তাহলে এই 12 লক্ষ কোটি টাকার অ্যাসেটের ভ্যালু বা ডেপ্রিসিয়েশন যদি না হতো, তাহলে ওই ইনকাম আরো 12 লক্ষ টাকা বেশি হতো। সেই জায়গাটাই নিয়ে নিতে হবে। এবার এই 233 লক্ষ এর সাথে যদি আমি আরো 12 লক্ষ টাকা জুড়ে দিই, তাহলে কত হয়ে যায়? 245 লক্ষ কোটি টাকা। তার মানে টোটাল প্রোডাকশন অ্যাকচুয়ালি হয় কত? 245 লক্ষ কোটি টাকা। ওভারঅল প্রোডাকশন হয় কত? 245 লক্ষ কোটি টাকা। এই 245 লক্ষ কোটি টাকার ভেতর অ্যাকচুয়ালি প্রোডাকশন হয় 233 লক্ষ কোটি টাকার, আর 12 লক্ষ কোটি টাকার ভ্যালু কমে যায়। এই জিনিসটাকেই বলা হয় টোটাল যত প্রোডাকশন হলো, কোথায় কি খরচ হলো আমি দেখলাম না, কোথায় কি বাদ গেল দেখলাম না, টোটাল যে খরচ হলো সেইটাকে বলা হয় জিডিপি। জিডিপির ডেফিনেশন অনুযায়ী যদি আমরা বলি কোথায় কোন খরচ হচ্ছে শুধু সেইটা দেখবো, কোথায় কোন খরচ বাদ যাচ্ছে বা কোন ভ্যালু বাদ যাচ্ছে, কত টাকা ট্যাক্স দিচ্ছে, সেসব কিছু দেখার দরকার নেই। তাহলে টোটাল যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় জিডিপি। এবার তাহলে জিডিপি হলো কত? 245। এই জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে আসে এনডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এর থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই, তাহলে আসে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তো সেই হিসাবে 245 থেকে 12 বাদ দিলে 233 থাকে। তাহলে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি পড়ে থাকবে? এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। এই জন্যই এই ভ্যালুটাকে বলা হয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এবার ফ্যাক্টর কস্ট কেন বলা হয়? কারণ এটা ফ্যাক্টরের উপরেই থাকছে। এই ভ্যালুর ভেতর কোথাও কিন্তু ট্যাক্স অ্যাড হচ্ছে না। ট্যাক্স অ্যাড হলে তবেই চলে আসে মার্কেট প্রাইস। দুটো জিনিস আছে, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস। যদি ট্যাক্স অ্যাড হয়ে যায় তাহলে হয় মার্কেট প্রাইস, আর যদি ট্যাক্স অ্যাড না হয় তাহলে হয়ে যায় ফ্যাক্টর কস্ট। এই ক্যালকুলেশনের ভেতরে কোথাও ট্যাক্স অ্যাড হচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টর কস্ট। আর সেই হিসাবে এই এনডিপিটাকে বলা হবে
ফ্যাক্টর কস্ট। তো এই জন্যই এই যে ক্যালকুলেশনের টোটাল যে ভ্যালুটা আসে সেটা আসে এনডিপি এট ফ্যাক্টর কস্ট। আর এই জন্যই বলা হয় যে এই ইনকাম মেথডের সাহায্যে যদি আমরা ন্যাশনাল ইনকাম বার করতে চাই, ইনিশিয়ালি যে ভ্যালুটা আসে সেটা হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। ইনকাম মেথডের সাহায্যে ন্যাশনাল ইনকাম বার করতে গেলে ইনিশিয়ালি যে ভ্যালুটা আসে সেটা হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। আর ওই যে বললাম যে ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স জুড়ে দিলে মার্কেট প্রাইস চলে আসে, এই জন্যই এইখানে এই যে ফর্মুলা লিখেছিলেন এনএনপি এট ফ্যাক্টর কস্ট 228 লক্ষ কোটি টাকা এসেছিল, তার সাথে ট্যাক্স জুড়ে দিয়েছি 256 লক্ষ কোটি টাকা, যেটা নেট ন্যাশনাল ইনকাম এসছে সেটাকেই বলা হয় এনএনপি এট মার্কেট প্রাইস। ফ্যাক্টর কস্টের সাথে ট্যাক্স জুড়ে দিলে মার্কেট প্রাইস, তো এনএনপি এট ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স দিয়ে দিলে এনএনপি এট মার্কেট প্রাইস, সেটাকেই বলা হয় নেট ন্যাশনাল ইনকাম বা ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। এই পাশে এনডিপি এট ফ্যাক্টর কস্ট তার সাথে ট্যাক্স জুড়ে দিলে টোটাল যে ভ্যালুটা আসবে সেটাকে বলা হবে এনডিপি এট মার্কেট প্রাইস। তো এই পুরো ব্যাপারটা হলো। এবার এই যে প্রোডাকশনের জন্য এই যে চারটে ফ্যাক্টরে চারটে খরচ হচ্ছিল, সেই খরচগুলোকে আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন ল্যান্ডের পরিবর্তে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় রেন্ট। তো এই ল্যান্ডের পাশে আমি যদি রেন্ট লিখে দিই, আর ক্যাপিটাল অর্থাৎ যে মাল জিনিস লাগছে তার জন্য যে খরচ হচ্ছে, ফলে সেই যে পেমেন্টটা করা হয় সেটাকে বলা হয় ইন্টারেস্ট। এন্টারপ্রেনিয়র মানে কোম্পানি যে লাভটা রাখে সেটাকে বলা হয় প্রফিট। উদ্যোগী যে লাভ রাখে সেটাকে বলা হয় প্রফিট, সেটাকে লেখা হয় পি দিয়ে। আর লেবারকে যে পেমেন্টটা করা হয় সেটাকে বলা হয় ওয়েজ, ডাব্লিউ। ফলে এই টোটালটা যোগ করলে আমাদের যে ভ্যালু আসে সেটাকে কি বলি এনডিপি এট এফসি। ফলে এই এনডিপি এট এফসি এটা মানে আমি কি বলতে পারি, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। তো সাজিয়ে যদি আমি একটু লিখি এনডিপি এট ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কত হবে, পি প্লাস আই প্লাস আর প্লাস ডাব্লিউ। এইটাই হচ্ছে সেই ফর্মুলাটা, এনডিপি এফসি ইকুয়াল টু পি প্লাস আই প্লাস আর প্লাস ডাব্লিউ। এটা এই ক্যালকুলেশন থেকে আসে। এবার সিএসও বা এনএসও এই পি আই আর ডাব্লিউ এগুলোকে আলাদা আলাদা নামে ডাকে। যেমন এই যে ডাব্লিউ, এই ডাব্লিউটাকে বলা হয় কনজাম্পশন অফ এমপ্লয়ি, কনজাম্পশন অফ এমপ্লয়ি সিওই। লেবার মানে যারা কাজ করে তাদের পিছনে কোম্পানি, ফার্ম বা ইন্ডাস্ট্রির যে যে খরচ হয় সমস্ত কিছু মিলিয়ে সেটাকেই বলা হয় ওয়েজ বা কম্পেনসেশন অফ এমপ্লয়ি। ভারতের ভেতর বিভিন্ন জায়গাতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়। স্যালারি তো দেওয়া হয়, স্যালারির সাথে সাথে অন্যান্য বিভিন্ন সুবিধা থাকে। যেমন বিভিন্ন বড় বড় অফিসিয়ালসদের যাতায়াত করার জন্য গাড়ি ভাড়া দিয়ে দেওয়া হয়, কারোর কারোর পার্সোনাল গাড়ি থাকে যাতায়াত করার জন্য, আর সেই গাড়ির যে খরচ সেটা মেনটেন করে সরকার বা ওই কোম্পানি। তো ওই লোক বা ওই অফিসিয়ালসের পেছনে যে যে খরচ হচ্ছে সবকিছুই কোম্পানি বা সরকার ওই কম্পেনসেশন অফ এমপ্লয়ি এর ভেতরে ধরে দেয়। তো ডাব্লিউটাকে বলা হয় কম্পেনসেশন অফ এমপ্লয়ি। আর এই যে তিনটে ফ্যাক্টর রয়েছে প্রফিট, ইন্টারেস্ট আর রেন্ট, এই তিনটেকে একসাথে বলা হয় অপারেটিং সারপ্লাস। এনএসও এই তিনটেকে একসাথে বলে অপারেটিং সারপ্লাস। এই যে প্রফিট, এই প্রফিটের ভেতরে কোম্পানির প্রফিট আর এন্টারপ্রেনিয়রের প্রফিট দুটোকে একসাথে জুড়ে দেয়। আর কোম্পানির প্রফিটের ভেতরেই সমস্ত কিছু ইনক্লুড থাকে। কি কি ইনক্লুড থাকে আমি ছোট্ট করে এক্সাম্পল দিই। এই যে এইখানে এন্টারপ্রেনিয়র প্রফিট 23 লক্ষ কোটি টাকা বলেছিলাম, এই 23 লক্ষ কোটি টাকার ভেতর এন্টারপ্রেনিয়র মানে এই যে 1000 জন এন্টারপ্রেনিয়র রয়েছে তাদের পার্সোনাল কিছু প্রফিট থাকে। এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা পার্সোনালি যে প্রফিটটা রাখে তার থেকে কোনো শেয়ার বা কোনো কিছু অন্য কাউকে দিতে হয় না। প্রফিটের ভেতর দুই রকম প্রফিট থাকে, একটা হচ্ছে কোম্পানি প্রফিট আর একটা হচ্ছে এন্টারপ্রেনিয়র প্রফিট। কোম্পানির প্রফিট আলাদা, এন্টারপ্রেনিয়র প্রফিট আলাদা। এন্টারপ্রেনিয়র এই প্রফিট থেকে কাউকে কোনো কিছু ভাগ দেয় না, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যে প্রফিটটা থাকে এই প্রফিটের ভেতরে অনেক কিছু ভাগ থাকে। যেমন ডিভিডেন্ডের ভাগ থাকে। নরমালি কোনো কোম্পানি একার তো হয় না, বিভিন্ন লোকের শেয়ারে হয়। তো কোম্পানির যারা শেয়ার নেয় তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। কোম্পানিতে যারা শেয়ার হোল্ডার থাকে কোম্পানির প্রফিটের কিছু অংশ তাদেরকে দিতে হয়। তো প্রফিটের যে অংশ শেয়ার হোল্ডারদের দিতে হয় সেটাকেই বলা হয় ডিভিডেন্ড। কোম্পানি সেই ডিভিডেন্ড দেওয়ার জন্য যে লাভটা রাখে সেটা এই কোম্পানির প্রফিটের ভেতর ইনক্লুড থাকে, ডিভিডেন্ড। এছাড়া কোম্পানি পরবর্তী সময়ে মানে পরবর্তীতে ইনভেস্ট করার জন্য কিছু পয়সা রেখে দেয়, যাতে লোকের কাছে ডিপেন্ড হয়ে না থাকতে হয়। নিজের বিজনেস বা কোম্পানির আকার আরো বাড়ানোর জন্য কোম্পানি কিছু প্রফিট নিজের কাছে রেখে দেয়, যেটাকে বলা হয় রিটেন্ড আর্নিং। তো কোম্পানি তার প্রফিটের ভেতর রিটেন্ড আর্নিংটা ধরে নেয়। আর কি ধরে, আরেকটা হলো বিজনেস ট্যাক্স বা প্রোডাকশন ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স। কোনো একটা প্রোডাকশন হাউস বা কোনো কোম্পানি বা ফার্ম যখন প্রোডাকশন করে, যে জায়গার ভেতর প্রোডাকশন করে সেই জায়গার একটা ট্যাক্স দিতে হয় বা প্রোডাকশন করার জন্য একটা ট্যাক্স দিতে হয়। ধরলাম একটা পোল্ট্রি ফার্ম রয়েছে, ওই পোল্ট্রি ফার্মে পুরো বছর ধরে হয়তো 5 লক্ষ মুরগি তৈরি হয়। এবার ওই ফার্মটাকে 2 রকমের ট্যাক্স দিতে হবে। এই যে 5 লক্ষ মুরগি তৈরি হচ্ছে এই মুরগির জন্য আলাদা ট্যাক্স, যতগুলো মুরগি তৈরি হবে
তার উপর আলাদা ট্যাক্স হয়, আর ফার্মটা যে রয়েছে তার জন্য সরকারকে আলাদা একটা ট্যাক্স দিতে হয়, যেটা কতগুলো মুরগি তৈরি হচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। ফার্ম রয়েছে, ফার্মের কাজ চলছে, সেই হিসাবে সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেটাকে বলা হয় প্রোডাকশন ট্যাক্স। ধরলাম একটা 1 বিঘা জমির ওপর একটা পোল্ট্রির ফার্ম রয়েছে। এখন ওই পোল্ট্রির ফার্ম চালানোর জন্য মালিক হয়তো সরকারকে 20,000 টাকা ট্যাক্স দেয় প্রত্যেক বছর, আর ওই ফার্মে প্রত্যেক বছর হয়তো 5 লক্ষ চিকেনের প্রোডাকশন হয়। এখন প্রত্যেক চিকেনের উপর হয়তো 5 টাকা করে ট্যাক্স রয়েছে, তাহলে প্রত্যেক বছর 5 লক্ষ চিকেন তৈরি হওয়া মানে 5 লক্ষ ইন্টু 5, 25 লক্ষ টাকা ট্যাক্স। এই যে 25 লক্ষ টাকা চিকেনের উপর ট্যাক্স হলো, এটা হলো প্রোডাক্ট ট্যাক্স। যত প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্টের উপর ট্যাক্স, সেটা হলো প্রোডাক্ট ট্যাক্স। এই প্রোডাক্ট ট্যাক্সটাই এইটা সমস্ত উৎপাদনের পরে সরকার যে ট্যাক্সটা নেয় সেটা হলো প্রোডাক্ট ট্যাক্স। আর ওই যে ফার্ম চালানোর জন্য প্রত্যেক বছর হয়তো 20,000 টাকা করে দিতে হচ্ছে বললাম, ফার্ম চালানোর জন্য যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে বলা হয় প্রোডাকশন ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স বা বিজনেস ট্যাক্স। এই বিজনেস ট্যাক্সটা এর ভেতরে ইনক্লুড থাকে। কোম্পানির প্রফিটের ভেতর কোম্পানি এই বিজনেস ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স বা প্রোডাকশন ট্যাক্সটাকে ইনক্লুড করে দেয়। আর এর বাইরেও কোম্পানি যদি আরো কোনো লাভ রাখতে চায় সেটাকে এই প্রফিটের ভেতরেই লিখে দেয়। তো এই যে বিভিন্ন আইটেম, তার ভেতর এই বিভিন্ন আইটেমগুলো পড়ে। এখন এই সমস্ত রেকর্ড থাকে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর কাছে। কিভাবে এই রেকর্ড পায়? ভারতের ভেতর যত ছোট বড় মাঝারি প্রোডাকশন হাউস বা ফার্ম বা ইন্ডাস্ট্রি রয়েছে তারা সবাই সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে রেজিস্টার্ড। এখন গভর্নমেন্ট বা সরকারের কাছে রেজিস্টার্ড হলে প্রত্যেক বছর ওই কোম্পানি বা ওই ফার্ম কোথায় কত খরচ করছে সেই হিসাবটা দিতে হয়। মানে একটা ফার্ম তার এই 4টে ফ্যাক্টরের ভেতর কোথায় কত খরচ করছে সেই হিসাব সরকারের কাছে যাবে। আর এনএসও সরকারের কাছ থেকে ওই ডেটাটা নিয়ে এই ক্যালকুলেশন করে এই টোটাল এনডিপিআর ফ্যাক্টর কস্ট এটাকে ক্যালকুলেট করবে। এবার এই মেথডের একটা ড্রব্যাক রয়েছে, মানে লিমিটেশন রয়েছে। এই মেথডে ভারতের অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকাম ফাইন্ড আউট করা যায় না। তার কারণ কি? ওই যে বললাম যে সমস্ত কোম্পানি সরকারের ঘরে রেজিস্টার্ড রয়েছে তাদেরই শুধু হিসাব পাওয়া যাবে। ভারতের ভেতর এরকম প্রচুর ছোট বড় কোম্পানি লোকাল রয়েছে যাদের কোনো হিসাব সরকারের কাছে নেই। খুব সিম্পল একটা উদাহরণ যদি দিই, ছোট ছোট যে সমস্ত কৃষক রয়েছে যাদের হয়তো 2 বিঘা 5 বিঘা জমি রয়েছে, তারা তাদের জমিতে টুকটাক করে জিনিসপত্র তৈরি করছে এবং সেটা তৈরি করে ফাইনালি কোনো হাট বা ছোট বাজারে গিয়ে বিক্রি করে দিচ্ছে। তারা উৎপাদন করছে, সেখানেই সেটা বিক্রি করে দিচ্ছে, তাদের কোনো রেকর্ড কিন্তু সরকারের কাছে গেল না। ফলে ওই যে 2 বিঘা 5 বিঘা করে টোটাল যে প্রোডাকশন হচ্ছে তার কিন্তু কোনো হিসাব সরকারের কাছে নেই, আর সেটা এই ন্যাশনাল ইনকামের ভেতরে আসেও না। ছোটখাটো যে সমস্ত বিভিন্ন হস্তশিল্পের ব্যাপার থাকে সেখানেও কিন্তু টুকটাক করে অনেকটাই প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনের হিসাবও কিন্তু সরকারের কাছে যায় না। ফলে সেই প্রোডাকশনের ইনকামের হিসাবও কিন্তু এর ভেতর আসে না। এইরকম আরো প্রচুর আইটেম রয়েছে যেগুলো সরকারের হিসাবের ভেতর আসে না, ফলে সেগুলোকে এই ন্যাশনাল ইনকামের ভেতর ধরা হয় না। ফলে অ্যাকচুয়াল ইনকামটা এই মেথডের সাহায্যে খুব একটা প্রপার বার করা যায় না। তো এই হচ্ছে টোটাল ইনকাম মেথড। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এর পরেও যদি কোথাও কোনো ডাউট থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর এটা বোঝাতে গিয়ে যদি কোথাও কিছু মিস হয়ে যায় সেটাও আমাদেরকে কমেন্টে জানিও। ইনকাম মেথডের পরে আরেকটা মেথড রয়েছে এক্সপেন্ডিচার মেথড, সেটা এর পরের ক্লাসে গিয়ে বলবো।